নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে বেশ বৃষ্টি পড়ছে, সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স খাওয়ার সবারই ইচ্ছা করে। তাই আমি আজ নিয়ে এসেছি রাস্তার মোড়ের দোকানে যেরকম ব্রেড চপ তৈরি হয় ঠিক তেমনই একটা রেসিপি। দেখুন আমি ব্রেড চপ কীভাবে বানাচ্ছি। দুটো আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি আপনাদের একটা টিপস দিই, আপনারা হয়তো অনেকেই জানেন, তবুও আমি বলছি। আলু সেদ্ধর সময় কিন্তু প্রেসার কুকারে বেশি জল দেবেন না। বেশি জল দিয়ে সেদ্ধ করলে আলু সেদ্ধর প্রপার টেস্ট কিন্তু পাওয়া যায় না। একদম অল্প জলে সেদ্ধ করলে সেই আলু সেদ্ধর টেস্ট কিন্তু ভালো থাকে। আমি যেহেতু ব্রেড চপ খুব একটা বেশি বানাবো না, দুজনের মতন বানাবো, তাই আমি দুটো আলু নিয়েছি। আর নিয়েছি 10 গ্রাম মতন কাঁচা বাদাম। দোকানে যেরকম লাল খোসাওয়ালা কাঁচা বাদাম পাওয়া যায় ঠিক তেমনই 10 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি। এইটা আমি ড্রাই রোস্ট করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু খুব জোরে রাখবেন না, মিডিয়াম আঁচেই কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করে আলাদা করে আপনারা তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কাঁচা বাদামগুলোকে ড্রাই রোস্ট করে তুলে রাখলাম। এই কাঁচা বাদামের কিন্তু ড্রাই রোস্টের গন্ধটা খুব সুন্দর লাগে। মশলার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি। এই মৌরি আর জিরেটাও কিন্তু আমি একসাথে তাওয়াতে ড্রাই রোস্ট করে নেব। সুন্দর গন্ধ আসা অবধি এবং হালকা হালকা ব্রাউন কালার আসা অবধি এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে মিডিয়াম আঁচে। অন্যদিকে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়ে রাখলাম। আমার যে ড্রাই রোস্ট করা বাদামগুলো ছিল ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিচ্ছি। একটু হালকা হালকা দানা দানা থাকলে ভালো হয়, আর নতুবা মিহি পেস্ট হয়ে গেলেও অসুবিধা নেই। পেস্ট মানে বলতে চাইছি যে গুঁড়ো, মিহি গুঁড়ো। জল কিন্তু আপনারা ইউজ করবেন না, উইদাউট জল এটাকে গুঁড়ো করবেন। গুঁড়ো করে রাখা হয়ে গেলে বাকি যে মশলাগুলো ছিল জিরে আর মৌরি, সেটাকেও কিন্তু উইদাউট জল গুঁড়ো করে রেখে দেবেন। আমার জিরে মৌরি আর বাদাম কিন্তু গুঁড়ো করে রাখা হয়ে গেছে। এরপর আলুটাও অন্যদিকে সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বর্ষার দিন সন্ধেবেলা কিন্তু এরকম স্ন্যাক্স একদম জমে যায়। এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। একদম পাড়ার মোড়ের দোকানে রেগুলার যেরকম বানানো হয় আমি তেমনভাবেই বানাচ্ছি। আমার এই ব্রেড চপের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি জানতে চাইলে, দেখতে চাইলে আমার সঙ্গে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এটা একটা স্ম্যাশার দিয়েও আপনারা স্ম্যাশ করতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই খুব ভালো করে চটকে নিচ্ছি, কারণ আমি হাত দিয়েই বেশি কমফোর্টেবল। ভালো করে চটকে আমি আলু মাখাটাকে সাইডে রেখে দিচ্ছি। এই আলু মাখার সময় কিন্তু এর মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দিলাম, যাতে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিলে গায়ে না ছিটকায়। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আপনি মিডিয়াম আঁচে ভেজে নেবেন। আমিও গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর খুব সামান্য পরিমাণ নুন। নুন হলুদ দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি এটা মজে যাবে আর টেস্টও খুব ভালো হবে, সেই জন্য আমি আগেই নুন হলুদটা আগে দিয়ে নিলাম। পেঁয়াজটা আমার হালকা হালকা লালচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খানিকক্ষণ মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা কিন্তু পরিমাণটা ঠিকঠাক করে দেখে দেবেন। যদি পুরোটা প্রয়োজন না হয় তাহলে হাফ দেবেন। আমার মনে হলো হাফ দেওয়াতেই এটা ঠিকঠাক হচ্ছে, তাই আমি এখানে হাফ ভাজা মশলা দিয়েই এটা কিন্তু করে নিচ্ছি।
এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, তবে চিনিটা দিলে কিন্তু নুন ঝাল চিনির যে টেস্টটা একসঙ্গে আসে সেটা কিন্তু ভালো লাগে। আর দিলাম গোলমরিচ। গোলমরিচের গুঁড়োর গন্ধটা কিন্তু আমার খুব পছন্দ এবং এতে কিন্তু রান্নার টেস্টটাও বাড়ে। গোলমরিচের পর দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়োগুলো। দেখুন বাদাম গুঁড়ো যেটা আমি করে রেখেছি সেটা কিন্তু একবারে পুরোটা দেবেন না, অল্প অল্প করে মেশাবেন। যদি পুরোটা প্রয়োজন হয় তবেই দেবেন, অল্প অল্প করে মিশিয়ে দেখবেন কতটা প্রয়োজন হচ্ছে। আমি প্রথমে 2 চামচ দিলাম, এবার মনে হচ্ছে আমার পুরোটা দিলেই ভালো হয়, তাই আমি বাকিটাও এর মধ্যে দিয়ে দেবো। এই বাদাম গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং ভাজা মশলার গুঁড়োগুলো দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে কড়াইতেই। আমার আলু কষানোটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রঙটাও খুব সুন্দর এসছে, গন্ধটা তো আমি পাচ্ছি, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। গোলমরিচ, মৌরি, জিরের সব কিছুর একটা মিশ্রণ গন্ধ, খুব ভালো লাগছে। আপনারা যদি ইচ্ছা করেন এর মধ্যে কিন্তু ধনেপাতা কুচি দিতে পারেন। আমি ধনেপাতা কুচিটা দিইনি, কিন্তু এর মধ্যে আপনারা ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারেন। আলুটা একটা প্লেটে নামিয়ে রাখলাম। এইটা আমাকে পাখার তলায় দিয়ে ঠান্ডা করতে হবে, তাই এর জন্য আমি 15 মিনিট পাখার তলায় রেখে দিয়েছি। এরপর আমি ব্রেড চপের ব্যাটারটা বানাবো। আমি মোটামুটি নিয়ে নিচ্ছি 5-6 চামচ মতন বেসন। ওয়ান 1/4 টিস্পুন নিয়ে নিলাম খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু দিতে হবে, খাবার সোডা দিলে কিন্তু এটা বেশ মচমচে হবে। দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন, নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন। হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। এরপর কিন্তু মিশ্রণটা খুব ভালো করে জল দিয়ে গুলে নিতে হবে। দেখুন মিশ্রণটা কিন্তু এরকমই হবে, খুব পাতলাও না খুব মোটাও না, এরকমই মিশ্রণটা কিন্তু করে নেবেন। এরপর এতে একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে কালো জিরে। এই কালো জিরে দিলে কিন্তু এটা ভাজার পর খেতে খুব ভালো লাগে। কালো জিরেটা সেই জন্য আমার ভালো লাগে বলে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। হাফ চামচ মতন আমি কালো জিরে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এটা এক সাইডে রেখে দিলাম। দিয়ে এখানে আমি 4-5টা পাউরুটি নিয়ে নিয়েছি, নর্মাল পাউরুটি নিয়েছি। আমি কোনো কিন্তু ব্রাউন ব্রেড নিইনি, আমি আমাদের নর্মাল চলতি সাদা ব্রেডই নিয়েছি। এই ব্রেডের মধ্যে আলুটা কিন্তু ভালো করে পুরোটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার আলুটা আপনারা কত পরিমাণ দেবেন, কেউ পাতলা পছন্দ করে, কেউ একটু মোটা পছন্দ করে। আমি আমার পছন্দ মতন মোটামুটি মিডিয়াম আলু দিয়ে দিলাম। ভালো করে পাউরুটির চারিপাশে ছড়িয়ে প্লেন করে দিতে হবে এবং তার ওপরে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিতে হবে। এইভাবে বাকি পাউরুটিগুলো আমি করে নিচ্ছি। খুব আলতোভাবে কিন্তু এটা করতে হবে যাতে পাউরুটিগুলো ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু ভাজার সময় তেল ঢুকে যাবে এবং জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগবে না। এরপর মেন কাজ, যে পাউরুটির মাঝখানে পুর দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম ব্রেড চপগুলো, সেটা খুব ভালোভাবে সাবধানে কাটতে হবে একটা ছুরি দিয়ে। মাঝখানে 3 কোণা বরাবর যাতে দেখতে হয় তেমনভাবে কিন্তু পাউরুটিগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমি কীভাবে কাটছি, মাঝখান দিয়ে কিন্তু আপনারা এইভাবেই কেটে নেবেন। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ফেটে টেটে না যায় এবং আলুর পুরগুলো যাতে বেরিয়ে না যায়। যদি বেরিয়েও যায় সেটা প্রথমেই কিন্তু আপনারা নিজেরা হাতের সাহায্যে ঠিক করে নেবেন। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, মোটামুটি ভাজতে যেটুকু লাগে তেমনই তেল নিয়ে নিয়েছি। আমার আগে থেকেই কড়াইতে কিছুটা সাদা তেল ছিল, আমি অন্য কাজে ইউজ করেছিলাম, তাই আমি সেই সাদা তেলেই এগুলো ভেজে নেব। খুব সাবধানে কিন্তু এই ব্রেড চপের পাউরুটিটা তুলতে হবে, তুলে ব্যাটারে খুব সাবধানে ডুবিয়ে হাতে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু তেলে দিতে হবে। এক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট টিপস দিই, এই তেলটা কিন্তু আপনারা হাই ফ্লেমে গরম করে নেবেন। ভালো করে গরম হয়ে যাওয়ার পর
তেলটাকে কিন্তু আপনারা লো আঁচে করে নেবেন। লো আঁচে করে নেওয়ার পরেই কিন্তু একটা একটা করে পাউরুটির যেটা আপনারা বানিয়ে রেখেছেন সেটা ব্যাটারে দিয়ে দেবেন। এতে কিন্তু ফট করে পাউরুটির যে চপটা আমি বানাচ্ছি বা ব্রেড চপ আপনারা যাই বলুন না কেন, সেটা কিন্তু পুড়ে যাবে না এবং ভালো মতন কুক হবে। খুব সাবধানে আলতোভাবে একটা খুন্তি বা চামচের সাহায্যে ওলট পালট করে নিতে হবে। যতক্ষণ না এটা ব্রাউন হয় ততক্ষণ এটা উল্টাতে হবে, কিন্তু বেশি উল্টাবেন না, তাহলে ফেটে যেতে পারে। মোটামুটি 2 বার উল্টে দেখবেন, এটা ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করবেন। দেখতেই পাচ্ছেন ব্রেড চপগুলোর কিন্তু খুব সুন্দর রং এসেছে, একদম রাস্তার মোড়ের দোকানে যেরকম ব্রেড চপ হয় তেমনই হয়েছে। আমি বাড়িতে এরমভাবেই বানাই বন্ধুরা। আপনারা কীভাবে বানান কিংবা যদি নাও বানিয়ে থাকেন একবার এরকমভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে রাখছি। এরপর আমি ঠিক একইভাবে বাকি চপগুলো আমি ভেজে নেব। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, এটাই আমি কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি কী কী দেখতে চান অবশ্যই জানাবেন। আমার কিছু পুরনো রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ফলো করবেন। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।